এবার হচ্ছে দুখানা সার্কিট আমি অলরেডি করিয়ে দিয়েছিলাম, আই তিনখানা আর এল সি। এবার ইন্ডিভিজুয়াল আর এল সি করানোর পরে এবার যেটা করাবো সেটা হচ্ছে আর এল আর সি আর আর এল সি তিনখানা একসাথে, তাই তো? ফার্স্ট যেটা হচ্ছে আর এল সিরিজ সার্কিট। আর এল সিরিজ সার্কিট মানে কি? রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স সিরিজে রয়েছে। তাহলে আর এল এটা আর রয়েছে, এটা এল রয়েছে, এটা ভি ভোল্ট, এফ হার্জ রয়েছে, এখানে কারেন্ট যাচ্ছে আই। এবার আমাকে বল এর রেসপেক্টে ভোল্টেজ ড্রপ কত হবে? সবসময় বলেছি যে কারেন্ট গেলে এর রেসপেক্টে আইআর হবে। যারা এই ক্লাসে নতুন আছিস, আগের দিনের ক্লাসের ভিডিও দেওয়া আছে, ওটা একটু দেখে নিবি। ভিএল ইজ ইকুয়াল টু আই ইন্টু এক্সএল। ভিআর হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স। ভিএল হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাকটেন্স। এটা হচ্ছে আইআর, এটা হচ্ছে আই এক্সএল। হলো? ভি হচ্ছে ভি ভোল্ট, এফ হার্জ রয়েছে। এখন ফেজার ডায়াগ্রাম করার জন্য কি মনে রাখতে বলেছিলাম? সিভিল এই টার্মটা মাথায় রাখতে বলেছিলাম, সিআই ভিআই এল। ঠিক আছে, সিটা কি? সিটা হচ্ছে ক্যাপাসিটি সার্কিটের জন্য সি, আই হচ্ছে কারেন্ট, ভি হচ্ছে ভোল্টেজ। তার মানে যদি ক্যাপাসিটিভ সার্কিট হয় তাহলে এইটা মেনটেন করে সিআইভি, যদি ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে এইটা মেনটেন হয় ভিআইএল। তাহলে এই ফেজার ডায়াগ্রামে এখানে ফার্স্ট কোনটা ড্র করতে হবে? রেফারেন্স লাইনে কোনটা ড্র করতে হবে? রেফারেন্স লাইনে ড্র করবো, একটু সরি, রেফারেন্স লাইনে ড্র করবো আই। এখানে ভিআর একই লাইনে ড্র হবে। আচ্ছা, তারপরে কি কার জন্য হবে? ভিএল। ভিএল কি হবে? এল এর ক্ষেত্রে ভি আগে আই পরে, ভি আগে আই পরে মানে ভিএলটা কোন দিকে হবে? উপরের দিকে হবে, তাই তো? বুঝতে পারলে কি পারলে না বলবে। আগে ভিআর একই লাইনে হলো, যেখানে ভিআর শেষ হলো সেখান থেকে ভিএল হলো, ভিএলটা উপরের দিকে হলো। কেন? এইখানে ভিআইএল রয়েছে, তার মানে আগে ভোল্টেজ পরে কারেন্ট, তাই তো? ভিআইএল রয়েছে, আগে ভোল্টেজ রয়েছে, তারপরে রয়েছে কারেন্ট। তার মানে ভিএলটা আগে রয়েছে মানে এটা উপরের দিকে হবে, কারেন্ট এই বরাবর হবে। তাহলে রেজাল্টেন্ট কোনটা? এইটা হচ্ছে রেজাল্টেন্ট, ভি হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে পিথাগোরাসের ফর্মুলা থেকে কি পাবো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি আর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার। ঠিক আছে, এবার ভি স্কোয়ার মানে কি? এটা মানে হচ্ছে আই জেড এর হোল স্কোয়ার, ভি আর স্কোয়ার মানে হচ্ছে আই আর এর হোল স্কোয়ার। ভি মানে আমি বলেছি এসি সার্কিটের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু অলওয়েজ আই জেড। ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট, জেড হচ্ছে ইম্পিডেন্স। তাহলে এটা কত? এটা হচ্ছে আই এক্সএল হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি সব তুলে দিই তাহলে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। তাহলে জেড ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এটা হচ্ছে মেন ফর্মুলা। দেখো বুঝতে পারলি কিনা? আরএফ সিরিজ সার্কিট। কারোর কোনো প্রবলেম থাকলে এখনই বলবি, ফেলে রাখবি না। কারোর যদি কোথাও ডাউট থাকে এখনই বলবি। স্যার ফেজার ডায়াগ্রামটা একবার বলুন। ফেজার ডায়াগ্রামে কি করবি? ফেজার ডায়াগ্রামে রেফারেন্স লাইনে নিবি আই, রেফারেন্স লাইনে নিলি আই নিলি। আচ্ছা, ভিআর কি হয়? একই লাইনে হয়।
একই লাইনে ভিআর হলো, যেখানে ভিআর শুরু হলো তার উপরের দিক, ভিএল সবসময় আই থেকে উপরের দিকে হয়, এটা মাথায় রাখবি। যদি ভুলে যাস তার জন্য এই ফর্মুলাটা দেখ, সিভিলের ভিআইএল, এল মানে ইন্ডাকটিভ সার্কিটের আগে ভি পরে আই, তার আগে ভি মানে ভিআরটা কোন দিকে যাবে, ভিএলটা কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। রেজাল্টেন্টটা কি হবে, এইটা হচ্ছে রেজাল্টেন্ট ভি। এবার বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, এবার এই সেম জিনিসটা যদি আরসি সার্কিটের ক্ষেত্রে করি তাহলে কি হবে, আরসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি করি, আরসি সিরিজ সার্কিট মানে কি, এই রেজিস্ট্যান্স রয়েছে, ক্যাপাসিট্যান্স রয়েছে, এখানে ভোল্ট, এটা আর, এটা সি, এটা ভি ভোল্ট, এফ হার্জ, এখানে ভোল্টেজ ড্রপ কত, আই আর, এখানে ভিসি ভোল্টেজ ড্রপ কত, আই ইন্টু এক্সি। সবাই টাইমে জয়েন করবে, আমার দেরি হতে পারে, তোমাদের তো আগে ক্লাস থাকে না, আমার তো আগে ক্লাস থাকে, ব্যাক টু ব্যাক ক্লাস থাকে, সেই জন্য আমার একটু দেরি হয়, তোমরা দেরি করো কেন? তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আরসি সিরিজ সার্কিট, তাহলে আরসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে এই একই কনসেপ্ট একই, তাহলে ভিআর হচ্ছে ভোল্টেজ ড্রপ across রেজিস্ট্যান্স, ভিসি হচ্ছে ভোল্টেজ ড্রপ across ক্যাপাসিট্যান্স হলো। এবার সেই ফর্মুলা একই, ভি ইকুয়ালস টু আই জেড। তাহলে এইটা যদি আই হয়, এটা যদি আই হয়, তাহলে ভি আর এটা হবে। এবার ফর্মুলাটা কি মাথায় রাখতে বলেছি, সিভিল। তাহলে এই দিকের জন্য কি হবে, এটা তো সি সার্কিট, এটা সি আই ভি, আগে আই পরে ভি, আগে আই পরে ভি, তারপরে ভিটা কোন দিকে, নিচের দিকে, ভিসি, এই বরাবর কি হচ্ছে ভি। তাহলে এইখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি আর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার হলো। আগের মতোই ভি এর জায়গায় আই জেড হোল স্কোয়ার, আই আর হোল স্কোয়ার প্লাস আই এক্সি হোল স্কোয়ার, z square is equal to r square plus x square, z is equal to over of r square plus x square, ইম্পিডেন্সের ফর্মুলা। তাহলে এখান থেকে z ইম্পিডেন্সের ফর্মুলাটা বেরোলো r square plus x square। আর আগের ক্ষেত্রে কি বেরিয়েছিল, আগের ক্ষেত্রে যেটা হয়েছিল r square plus x square, তাহলে দুটো হয়ে গেল। এবার হবে, এটা বোঝা গেছে না বোঝা যায়নি, প্রবলেম আছে এখানে কোনো? প্রবলেম আছে এখানে কোথাও? না স্যার প্রবলেম নেই। এবার এখানে কি হবে, এখানে হবে, এরপর হবে আরএলসি সিরিজ সার্কিট। আরএলসি তার মানে তিনখানাই একসাথে আছে।
RLC সিরিজ সার্কিটে কি হয়, কিরকম দেখতে হবে, এরকম আর থাকবে, এল থাকবে, সি থাকবে। ভি ভোল্ট, এফ হার্টজ, আর এল সি। এখানে কারেন্ট যাচ্ছে আই, এখানে ভোল্টেজ ড্রপ আই আর, এখানে ভোল্টেজ ড্রপ আই এক্স এল, এখানে ভোল্টেজ ড্রপ আই এক্স সি। তাহলে ভিআর হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর, এটার ফর্মুলা হচ্ছে আই আর, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এল, এটার ফর্মুলা হচ্ছে আই এক্স এল, ভিসি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সি, আই এক্স সি। হলো ফর্মুলা কি, সি ভিল, এই টার্মটা মাথায় রাখতে বলেছি। তাহলে এইটা যদি আমার আই হয়, এই বরাবর হবে ভিআর। এবার একটাকে বড় নিতে হবে, হয় ভিএল কে বড় নিতে হবে, হয় ভিসি কে বড় নিতে হবে। আমি ভিএল কে বড় নিচ্ছি। ভিএল কোন দিকে হয় সবসময়, ভিটা উপরের দিকে হয়, তার মানে ভিএলটা বেশি বড় নিচ্ছি। এটা নিলাম ভিএল, আর এদিকে একটু ছোট নিলাম ভিসি। এবার এই ভিএলটা যদি নিচ থেকে ধরি, এইটা এই লেন্থটা এখান থেকে নিচ থেকে ধরলে এতটা হবে, এই উপর থেকে ধরলে, উপর থেকে ধরলে এই এতটা হবে। মানে এই লেন্থটা এই উপর থেকে যদি ধরি এতটা হলো। তাহলে এইটুকুতে কি হবে, এইটুকু পার্টটা হচ্ছে ভিএল মাইনাস ভিসি। তাহলে রেজাল্টেন্ট ওটাই হবে, দড়ি টানাটানি খেলার মতো। এদিকে যদি ভিএল হয়, এদিকে যদি ভিসি হয়, তাহলে ভিএল মাইনাস ভিসি হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে ভি। তাহলে পিথাগোরাসের ফর্মুলা থেকে কি হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভিএল মাইনাস ভিসি হোল স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। তাহলে আই স্কোয়ার জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু আই স্কোয়ার জেড মাইনাস এখানে এটা হচ্ছে ভিএল মাইনাস ভিসি স্কোয়ার হলে কি হবে, প্লাস আই স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আই গুলো কেটে গেল, তাহলে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এর মাইনাস এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। জেড ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, এটা সি, এটা এল, এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো বোঝা গেল কিনা, বলে দাও, পরিষ্কার কিনা বলো। স্যার ফেজার ডায়াগ্রামটা একবার বলে দিন। একই নিয়ম তো, নিয়ম তো একই। ভিসিটা নিচের দিকে হবে, ভিএলটা উপরের দিকে হবে। এবার ভিসি থেকে ভিএলটাকে বাদ, ভিএল থেকে ভিসিটাকে বাদ দিতে হবে। তাহলে এই ওপর থেকে এর লেন্থ যতটুকু, এই এর লেন্থ যতটুকু, ঠিক সেইটুকু লেন্থ উপর থেকে বাদ দিয়ে দিয়েছি। তার মানে এই উপরের পোর্শনটা হচ্ছে ভিসি, মানে পুরো ভিএলটা হচ্ছে পুরোটা, তার থেকে ভিসিটা বাদ দিলে তাহলে এইটুকু অংশ ভিএল মাইনাস ভিসি হবে না, যে বাকিটা যেমন তোমার ফর্মুলাতে করে সেরকম করে দিয়েছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার আছে। এবার হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেল জিনিসটা কি, পাওয়ার ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল, এ বি সি। এবার এইটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার,
এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আর এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। এই অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হচ্ছে VI cos phi। রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হচ্ছে VI sin phi। অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা হচ্ছে VI। বুঝতেই পারছি যে AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। AC স্কোয়ার মানে হচ্ছে এই AB স্কোয়ার মানে হচ্ছে VI cos phi তার হোল স্কোয়ার প্লাস VI sin phi তার হোল স্কোয়ার। যদি হয় V স্কোয়ার I স্কোয়ার cos স্কোয়ার phi প্লাস sin স্কোয়ার phi। এটা করলে 1 আসছে, তাহলে V স্কোয়ার I স্কোয়ার। আর AC মানে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার স্কোয়ার হচ্ছে AC স্কোয়ার মানে হচ্ছে এইটা। তাহলে AC is equal to VI, that is called apparent power। প্রশ্ন করবি যে কোনটা কি দাদা, এই যে কোনটা অ্যাক্টিভ পাওয়ার, কোনটা অ্যাপারেন্ট পাওয়ার, কোনটা রিঅ্যাক্টিভ পাওয়ার। খুব সোজা কথায় বলতে গেলে যে পাওয়ারটা আমরা ইউজ করতে পারি, যে পাওয়ারটা আমি ইউজ করতে পারি, ইউজেবল পাওয়ার যেটা, সেটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার। যে পাওয়ারটাকে আমি ইউজ করতে পারি না সেই পাওয়ারটাকে বলা হয় রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে? আর অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে টোটাল পাওয়ারটাকে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার। যদি আমি এখানে একটা থিওরি দিয়ে বোঝানো যায়, সেই থিওরিটা খুব মানে ভালো লাগবে জিনিসটা, বিয়ার গ্লাস থিওরি। বিয়ার গ্লাস থিওরিতে এই যতটা বিয়ার থাকে ততটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, যতটা ফেনা থাকে ততটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তার মানে এইটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এইটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, টোটালটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। বোঝা গেল না? গেল না? এবার তুই যদি বিয়ার ঢালতে গিয়ে ফেনাটাকে বাড়িয়ে দিস, তার মানে তোর কি হলো, রিঅ্যাক্টিভ পাওয়ার বেড়ে গেল। ফেনাটাকে তুই খেতে পারিস না, এটা তো খুব কমন একটা জিনিস থেকে বোঝাচ্ছি। মানে এটা এমন না যে এটা আমি প্রথম বোঝাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা থিওরি, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার বোঝানোর জন্য। মানে এটা মজার জিনিস কিছু না, জিনিসটা মানে বই মনেও থাকবে, এমন যে প্রসিডিওরে বলছি সেটা মাথায় থাকবে। সেইটা হচ্ছে তোর অ্যাপারেন্ট পাওয়ার। ফেলাটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, যেটা তুই ফেলে দিস, কোনো কাজে লাগে না, যতটা খাস সেটা অ্যাক্টিভ পাওয়ার, টোটালটা জুড়ে যেটা হয় সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। কোনটার কি ইউনিট? অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, এর ইউনিট হচ্ছে, রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। VA মানে হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে VAR, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, আর অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। এখানে পাওয়ার ফ্যাক্টর বলে একটা টার্ম আসছে। পাওয়ার ফ্যাক্টর মানে কি হচ্ছে? আমি বলতে পারি পাওয়ার ফ্যাক্টর ইজ এ রেশিও অফ অ্যাক্টিভ পাওয়ার টু অ্যাপারেন্ট পাওয়ার। কেন হবে? অ্যাক্টিভ পাওয়ার যদি উপরে হয় আর অ্যাপারেন্ট পাওয়ার যদি নিচে হয়, অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হচ্ছে VI cos phi, অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা হচ্ছে VI। তাহলে এগুলো কাটাকুটি হলে কি পড়ে থাকছে?
cos phi পড়ে থাকছে না? অ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা VI cos phi, অ্যাপারেন্ট পাওয়ার ফর্মুলা হচ্ছে VI, তাহলে কি পড়ে থাকছে? cos phi পড়ে থাকছে কি থাকছে না? যারা আসে তারা রেসপন্স করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে করতে পারি, লিখতে পারি 1 নম্বরে যে পাওয়ার ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ অ্যাক্টিভ পাওয়ার টু অ্যাপারেন্ট পাওয়ার। আর একটা লিখতে পারি power factor is the cosine of angle between voltage and current. Power factor is the cosine of angle between voltage and current. আর 3 নম্বর আরেকটা ভাবে বলতে পারি, সেটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে বলছি সেটা। এখানে আরেকটা ফর্মুলা আছে cos phi is equal to, এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে লিখে, এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আগের দিন দেখিয়েছিলাম ক্লাসে। এটা x, এটা r, এটা z, এটাও ওই ফাই, একই ফাই। তাহলে এখান থেকে আমি দেখাতে পারি যে cos phi is equal to r by z, কেন ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস কে cos বলে। আর এই দিস অ্যাঙ্গেল ইজ কল্ড ফেজ অ্যাঙ্গেল। তো ফাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। cos phi কার কার মধ্যে রেশিও? ভূমি বাই অতিভুজ, তার মানে r by z। তাহলে আরেকটা ভাবে লিখতে পারি cos phi is the ratio of resistance to impedance. Power factor is the ratio of resistance to impedance. বোঝা গেছে না যায়নি? দেখো হলে বলবে। বোঝা গেলে বলবে, না বোঝা গেলে বলবে না, আমি আবার বলে দেবো। ক্লিয়ার হয়েছে যতটা পড়েছি? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। বাকি একটু রেসপন্স করো, নাহলে বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বোঝা গেছে। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করাচ্ছি। A choke coil having resistance 20 ohm and inductance 30 millihenry is connected across to 50 volt 50 hertz supply. Calculate impedance of coil. B. Current taken by this circuit.
See power factor. The power consumed by the circuit. That's a question. এখন given data কি রেজিস্ট্যান্স কত আছে 20 ওহম ইন্ডাকট্যান্স L কত 30 মিলি হেনরি 30 into 10 to the power minus 3 হেনরি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কত XL is equal to 2 pi FM 2 into 3.14 50 বলে দিয়েছে হার্জ 50 L এর ভ্যালু কত 30 into 10 to the power minus 3 XL এর এই হিসাবটা করলে 9.428 ওহম এলো তাহলে R আর XL বেরোলো এবার ইম্পিডেন্স বার করব Z is equal to R square plus X square to power 20 square plus 0.428 square এরকম করে Z এর ভ্যালু যেটা আসছে 22.11 ওহম কারেন্ট টেকেন বাই দ্য সার্কিট তার মানে ইম্পিডেন্স অফ দ্য কয়েল বেরিয়ে গেল এক নম্বর আনসার দুই হচ্ছে কারেন্ট টেকেন বাই দ্য সার্কিট G by Z V হচ্ছে 250 এটাও গিভেন দেওয়া আছে Z বার করেছি 22.11 এটা ক্যালকুলেশন করে আসছে 11.307 অ্যাম্পিয়ার 3 নম্বর হচ্ছে cos phi কত হবে R by Z তাহলে R কত 20 Z কত 22.11 তাই তো R এর ভ্যালু দেওয়া আছে Z এর ভ্যালু বার করেছি করে এখান থেকে cos phi এর ভ্যালু বার করছি 0.9045 ল্যাগিং কেন ল্যাগিং সেটা আসছি বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দেখো এতটা বুঝতে পারলে কিনা বলো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বুঝে গেছে এরপর power consumed VI cos phi 250 11.307 0.9045 গুণ করলে কত আসছে 2556 এত ওয়াট ঠিক আছে ফেজার ডায়াগ্রাম ড্র করতে পারবে না আগের মতোই পাওয়ার কনজিউমড বাই সার্কিট বেরিয়ে গেল দেখো এত অঙ্কটা বুঝতে পারলে কি পারলে না একটু রেসপন্স করো হ্যাঁ স্যার ক্লিয়ার তো হ্যাঁ স্যার ইয়েস স্যার বাকিদের ক্ষেত্রে সবার কাছে ক্লিয়ার তো স্যার স্যার ল্যাগিং কেন হচ্ছে এটা একটু বলে দিন হ্যাঁ বলে দিচ্ছি এবার হচ্ছে ল্যাগিং কেন হচ্ছে
যদি আমি ভোল্টেজকে এই রেফারেন্স বরাবর ধরি, কারেন্ট যদি নিচে যায় তাহলে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেল এইটা রয়েছে, দ্যাট ইজ দ্য মাইনাস অ্যাঙ্গেল। আর যদি এদিকে যায় দ্যাট ইজ দ্য প্লাস অ্যাঙ্গেল। এটা হচ্ছে মাইনাস ভি, এটা হচ্ছে প্লাস ভি। যদি কারেন্ট নিচের দিকে থাকে তাহলে এই পাওয়ার ফ্যাক্টর হয়, এরই তো কস ফাই হলো পাওয়ার ফ্যাক্টর, তাহলে এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর এদিকে গেলে লিডিং পাওয়ার ফ্যাক্টর। ওকে, এখন এটা হয়ে গেল ফাই, তো ফেজ অ্যাঙ্গেল, ফাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ আর কারেন্ট। এবার এই পাওয়ার ফ্যাক্টরের রেঞ্জ কত হতে পারে? পাওয়ার ফ্যাক্টরের রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর 1, রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কত? 1। আর the range of power factor যদি বলা হয়, the range of power factor is 0 ল্যাগিং থেকে 0 লিডিং পর্যন্ত। এই বরাবর থাকলে পাওয়ার ফ্যাক্টর 1 ইউনিটি। যদি এই বরাবর থাকে, এটা ভোল্টেজ থাকে, এই বরাবর যদি কারেন্ট থাকে পাওয়ার ফ্যাক্টর 1, আর এই বরাবর যদি কারেন্ট থাকে 90 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কত? পাওয়ার ফ্যাক্টর কত? cos 90, cos 5, এখানে cos 5 মানে কত? cos 90, cos 90 মানে কত? 0, তাহলে 0 ল্যাগিং। আর যদি এইটাই যদি উপরের দিকে এইটা থাকে তাহলে 0 লিডিং। ওইটা গেল না? গেল না? গেছে। ক্লিয়ার তো? এসি সার্কিট, এই সার্কিটটা কমপ্লিট করলাম, ঠিক আছে? এই যতটা করালাম এতটাই এসি সার্কিট করতে হবে। আমি বাকি নোটস বা যাবতীয় জিনিস আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আর এবার নেক্সট ক্লাসে ডিসি সার্কিট করাবো।